আমন্ত্রণ জানাচ্ছি আজকের উচ্চতর গণিত ক্লাসে। এখন আমরা এই উচ্চতর গণিত ক্লাসে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আলোচনা করব, টলেমির উপপাদ্য। অনেক গুরুত্বপূর্ণ, সকল ক্ষেত্রেই সকল দিক থেকেই এটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা টলেমির উপপাদ্যটা প্রথমত বুঝবো, উপপাদ্যটার বক্তব্য কি সেটা আমরা প্রথমত বুঝবো, তারপরে উপপাদ্যটার প্রমাণ করব আমরা, যে কিভাবে আমরা এই বক্তব্য প্রমাণ পেতে পারি। আচ্ছা, প্রথমে উপপাদ্যটা হলো বুঝে নিই। উপপাদ্যের বক্তব্যটা ঠিক এরকম যে কোন চতুর্ভুজ যদি কোনো বৃত্তে অন্তর্লিখিত হয়, অর্থাৎ কোন বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র তার বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। ব্যাপারটা ঠিক এরকম, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ আমরা অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু আসলে আগে বৃত্ত এঁকে নিব, আগে বৃত্ত এঁকে নিয়ে তারপরে সেখানে একটা চতুর্ভুজ অঙ্কন করব। আগে একটা বৃত্ত এঁকে নিই, এবং এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করব। এবং তোমরা কিন্তু চিত্রটা অঙ্কন করার ক্ষেত্রে আগে থেকে যদি প্র্যাকটিস থাকে ভালো, হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা যদি প্রথমেই বৃত্তটা এই বাহুটা নিলাম, তারপরে ধরো এই বাহু নিলাম, এরপরে এই বাহু নিলাম, তারপরে এই বাহু নিলাম। এখন এই পরে পরে বলার পিছনে কারণ কি, আসলে একটু উদ্দেশ্য আছে বটে। এই বাহুটাকে আমরা আরো একটু ডান দিকে সরিয়ে নিব, এই দিকে নিয়ে এইটা এদিকে দেব। কারণ কি, হ্যাঁ, এই যে আগে থেকে যদি বিষয়গুলো ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু ভালো। সেটা হলো, কারণটা হচ্ছে যে এরকম, দেখো, যেহেতু আমাদের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র নিতে হবে, এই যে কর্ণদ্বয় নিলাম, এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ, দুইটা কর্ণ নিলাম। এখন এটা যদি ধরে নেই যে এ বি সি ডি, বা আমি যদি এখানে এ ধরি তাও হবে এ বি, তুমি যেখানেই ধরো, প্রমাণটার নিয়ম যদি জানা থাকে তাহলে তুমি যেখানেই ধরো একই ভাবেই আসবে। ধরো এই যে এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি যে এই চতুর্ভুজের দুইটা কর্ণ এসি এবং বিডি। এই এসি আর বিডি কর্ণের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এসি ইনটু বিডি। এই ক্ষেত্রফলটা হবে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এখন বিপরীত বাহু বলতে দেখো, এই বিসি বাহু বিপরীত বাহু এডি, তাহলে এই বিসি ইনটু এডি, বিসি ইনটু এডি, এটা একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল বিসি ইনটু এডি। আবার এই সিডি বাহুর বিপরীত বাহু কিন্তু এবি, তাহলে এবি আর সিডি গুণ করলে আরেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, সেটা হবে এবি ইনটু সিডি। এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই কথাটি টলেমি বলেছেন যে বৃত্তস্থ চতুর্ভুজের, তার মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা দেখো, বক্তব্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এখন নানান ভাবে তুমি কিন্তু এটা প্রমাণ করবে। এই যে এ বি সি ডি, এমনও তো হতে পারে তুমি এখানে নিলে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, বা তোমার পরীক্ষার সময় এই বিন্দুগুলো চেঞ্জ করে দিতে পারে, এইখানেই দিল এ বি সি ডি, এভাবেও দিতে পারে, দিয়ে তারপরে সেক্ষেত্রে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটাও কিন্তু চেঞ্জ হবে। তুমি যদি প্রমাণের প্রক্রিয়াটা বোঝো, যতভাবেই চেঞ্জ করে দিক না কেন তুমি কিন্তু প্রমাণটা করে আসতে পারবে সঠিকভাবে, ঠিক আছে? কাজে প্রক্রিয়াটা বোঝা দিয়ে হলো কথা, যে তুমি কতটুকু বুঝতে পারলে, প্রক্রিয়াটা বোঝো। দেখো, তাহলে এই চিত্রেই যদি আমি বিশেষ নির্বাচনটা বলে ফেলি, তাহলে এভাবে বলতে পারি যে মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত রয়েছে, যার কর্ণদ্বয় এসি এবং বিডি। প্রমাণ করতে হবে যে এসি ইনটু বিডি ইকুয়াল টু বিসি ইনটু এডি ইকুয়াল প্লাস এবি ইনটু সিডি, এই প্রমাণ করতে হবে এটা। এখন আসো আমরা কিভাবে প্রমাণ করতে পারি।
হ্যাঁ, যে কথাটা বলছিলাম আগে যে চিত্রটা আঁকার ক্ষেত্রে একটু টেকনিক, আমরা যেহেতু একটা প্রক্রিয়া এই চিত্রে যেহেতু প্রমাণ করব, সুতরাং দেখো আমরা এখানে কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এই যে এই কোণটা, অর্থাৎ এটাকে বলবো আমি বিএসি কোণ, তাই না? বিএসি কোণ। লক্ষ্য করো এই চিত্রটা এমন হয়েছে যে বিএসি কোণ সিএডি কোণের চেয়ে ছোট, তাই না? মানে পরিষ্কার বোঝা যায় যে বিএসি কোণ সিএডি কোণের চেয়ে ছোট। আসলে উদ্দেশ্য করেই আমি এভাবে এঁকে নিয়েছি, উদ্দেশ্য করে। উদ্দেশ্য কেন করলাম? এই এডি বাহুর সাথে আমি একটা কোণ অঙ্কন করব বিএসি কোণের সমান, এডি বাহুর সাথে। তার মানে আমি যদি এই বিএসি কোণের সমান করে এডি বাহুর সাথে একটা কোণ অঙ্কন করি, মনে করি সেই কোণটা এরকম। তুমি ইচ্ছে করলে কম্পাস দিয়ে সুন্দর করে এঁকে নিতে পারো। এই বিন্দুটার নাম দেই পি বিন্দু দেই। দেখো এডি বাহুর সাথে পিএডি কোণ ইকুয়াল টু বিএসি কোণ আঁকি। তার আগে কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে যে এই বিএসি কোণটা সিএডি কোণের চেয়ে ছোট, তা না হলে কিন্তু এই কোণের সমান করে এখানে কোণ অঙ্কন করা যাবে না। এইজন্য প্রমাণে আমরা ঠিক এভাবে বলবো যে বিএসি কোণকে সিএডি কোণের চেয়ে ছোট মনে করে এডি বাহুর সাথে ডিএবি কোণ ইকুয়াল টু বিএসি কোণ আঁকি, এভাবে বলবো আমরা। অন্য বাংলায় বলতে পারো, ভাষা চেঞ্জ করে দিতে পারো, বিষয়টা কিন্তু এই। আমাদের অবশ্যই বলতে হবে যে এখানে বিএসি কোণ সিএডি কোণের চেয়ে ছোট, মানে এটা ধরে নিয়ে। তো আমরা বলবো বিএসি কোণকে সিএডি কোণের চেয়ে ছোট ধরে নিয়ে এডি বাহুর সাথে পিএডি কোণ সমান বিএসি কোণ আঁকি। এই হচ্ছে আমাদের অঙ্কনের পার্ট। পারবো তো নিশ্চয়ই। এবার আসো আমরা প্রমাণে চলে যাই। হ্যাঁ, প্রমাণটা তুমি যদি একটু ডিটেইলস করো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটু ডিটেইলস করব আমরা প্রমাণটা। হ্যাঁ, বড় হোক কিন্তু আমরা যেন পরিষ্কার বুঝতে পারি যে আসলে বিষয়টা কি। যেমন দেখো আমরা কিন্তু অঙ্কন করেছিলাম এই কোণ আর এই কোণ সমান, তাই নয় কি? তার মানে বিএসি কোণ, দেখো বিএসি কোণ সমান সমান পিএডি কোণ। এটা কিভাবে? অঙ্কন অনুসারে। আমরা ডান পাশে লিখে দেব থার্ড ব্র্যাকেটের ভিতরে অঙ্কন অনুযায়ী, তাই না? আচ্ছা, লক্ষ্য করো এই দুইটা কোণের মাঝখানে একটা কোণ আছে, এই কোণটার নাম সিএপি কোণ বা বলতে পারো পিএসি কোণ, তাই না কি? এই পিএসি কোণ আমরা উভয় পক্ষে যোগ করে দিই পিএসি কোণ। তাহলে কি করব? বিএসি কোণ এর সাথে যোগ করে দিলাম পিএসি কোণ, পিএসি কোণ ইকুয়াল টু ওখানে পিএডি কোণ আছে যোগ পিএসি কোণ, উভয় পক্ষে ওই মাঝখানের কোণটা যোগ করে দিছি। অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে, তাই না? উদ্দেশ্যটা একটু পরে পরিষ্কার হবে। দেখো এই যে বিএসি কোণ যোগ পিএসি কোণ, লক্ষ্য করো এই যে বিএসি কোণ আর এর সাথে আমি যোগ করেছি পিএসি কোণ, তাহলে এই কোণটুকু কিন্তু এখন হয়ে গেছে বিএপি কোণ, রাইট? তাহলে এটা হয়ে গেছে বিএপি কোণ ইকুয়াল টু ওপাশে দেখো পিএডি কোণ, এই যে পিএডি কোণ মানে এইটুকু, আর এদিকে পিএসি কোণ তার মানে এইটুকু, এই দুইটা কোণের সমষ্টি হয় সিএডি কোণ। তাহলে এটাকে লিখতে পারি আমি সিএডি কোণ। এটা আমাদের দরকার হবে বিএপি কোণ বিএপি ত্রিভুজের একটি কোণ, সিএডি কোণ সিএডি ত্রিভুজের একটি কোণ। এই বিএপি কোণ বিএসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এটা আমার দরকার হবে। এবিসি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ যখন আমি সদৃশ্য কোণী প্রমাণ করব তখন, ঠিক আছে? এটা দরকার হবে, এই জন্য কিন্তু এটা করলাম। আসো এটাকে যদি আমি ধরি প্রমাণের একেবারে প্রথম পর্ব, এবার আমরা আরেকটা পর্বে যাই। আরেকটা পর্ব কিভাবে আমি করতে পারি? একটা দেখো এই যে এবি একটা চাপ, দেখো এবি এই চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ এইটা আর একটা বৃত্তস্থ কোণ এইটা, দেখো ঠিক কিনা? এবি চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ, দেখো এই যে এবি চাপের উপর বৃত্তস্থ কোণ এসিবি কোণ, আবার এবি চাপের উপর বৃত্তস্থ কোণ এডিবি কোণ। লক্ষ্য করো তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান, সো এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান হবে। তো আমরা কিভাবে লিখবো? লিখবো একই চাপ AB এর উপর দণ্ডায়মান AB এর উপর
দণ্ডায়মান AB এর উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ একটা হলো ACB কোণ আর একটা হচ্ছে ADB কোণ। তাহলে এই দুইটা কোণ অবশ্যই সমান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান। সুতরাং আমরা কি লিখতে পারি, ACB কোণ সমান সমান ADB কোণ, তাই না? এই দুইটা কোণ পরস্পর সমান। আচ্ছা, এর মধ্যে দেখো ACB কোণকে আর চেঞ্জ করে লেখার কিছু নাই। AC বাহুর উপরেও কোনো বিন্দু নাই, BC বাহুর উপরেও কোনো বিন্দু নাই, মানে নির্দিষ্ট করা কোনো বিন্দু নাই। বিন্দু তো অবশ্যই কোটি কোটি বিন্দু আছে BC বাহুর উপর, কিন্তু কোনো অক্ষর দিয়ে কোনো বিন্দুকে আমরা নির্দিষ্ট করি নাই। তাই আমরা এই কোণটাকে আর চেঞ্জ করে লিখতে পারছি না। বাট ADB কোণ, লক্ষ্য করো, ADB কোণকে আমি লিখতে পারি ADP কোণ, তাই না? কি একই কোণ। সো আমরা এখানে আরেকটা লাইন দেব, সেটা হচ্ছে ACB কোণ সমান সমান ADP কোণ। এই পর্যন্ত লিখব আমরা। বাস, এটাকে আমি ধরে নিতে পারি আরেকটা পর্ব। তোমরা যদি এভাবে ধাপে ধাপে অগ্রসর হও, তোমার কাছে বিষয়টা কিন্তু বোঝা মনে হবে না। টলেমির উপপাদ্যের প্রমাণটা একটু বড়, এই পদ্ধতির প্রমাণটা একটু বড়, কিন্তু তুমি যদি স্টেপ বাই স্টেপ অগ্রসর হও তাহলে বড় মনে হবে না, কঠিনও মনে হবে না, খুব সহজ মনে হবে, রাইট? সো এটাকে আমরা একটা পর্ব মনে করে নিই। একই ভাবে এই পর্বটার মতো তুমি আরেকটা পর্ব করতে পারো, সেটা হলো AD চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে। লক্ষ্য করো, AD চাপের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে। এখন আমরা এই দুইটা বৃত্তস্থ কোণকে সমান ধরতে পারি, তাই না? এই AD চাপের উপর একটা বৃত্তস্থ কোণ, লক্ষ্য করো, AD চাপের উপর একটা বৃত্তস্থ কোণ ACD কোণ। লক্ষ্য করো, এই যে এই কোণটা, এটা AD চাপের উপর বৃত্তস্থ কোণ। আবার এই AD চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ দেখো ABD কোণ, রাইট? তাহলে আমরা এই কথাটাই বলবো যে একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ, দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে ABD কোণ। দেখো এটা AD চাপের উপর, আরেকটা বৃত্তস্থ কোণ আছে ACD কোণ, ACD কোণ। তাহলে অবশ্যই এই দুটো কোণ সমান, তার মানে ABD কোণ সমান সমান ACD কোণ। লক্ষ্য করো, এই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান। এবার লক্ষ্য করো, ABD কোণকে আমি লিখতে পারি ABP কোণ, P বিন্দু দিয়ে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখি ABD না বলে P দিয়ে বললাম, ইকুয়াল টু, এটাকে আর কোনো ভাবে বলা যায় না। দেখো ACD কোণ, এই যে ACD, এই AC বাহু এবং CD বাহুর উপর নির্দিষ্ট করা কোনো বিন্দু নেই, এই জন্য আমরা শুধু এটাকে চেঞ্জ করলাম, ওটা ওইভাবেই রয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, এই আমাদের আরেকটা পর্ব গেল। এবং লক্ষ্য করো, এই দুইটা পর্ব আসলে একই রকম, তাই না? একটা AB চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ সমান দেখাইছি, আর একটা AD চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ সমান দেখিয়েছি। এই দুইটা পর্ব কিন্তু প্রায় সেম, তাই না? আচ্ছা, এবার আসো আমরা ত্রিভুজ সদৃশ্য প্রমাণ করার চেষ্টা করি। দেখো, লক্ষ্য করো, আমাদের এখানে আছে ABP ত্রিভুজ, এই যে ABP ত্রিভুজ আর ACD ত্রিভুজ, ABP এবং ACD। দেখো ABP ত্রিভুজ ও ACD ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে দেখো ABP ত্রিভুজের একটা কোণ অবশ্যই BAP কোণ। আবার এদিকে খেয়াল করো, CAD কোণ কিন্তু ACD ত্রিভুজের একটা কোণ। কাজে আমরা কিন্তু এটা নিতে পারবো, এই কোণ সমান এই কোণ। আবার ABP ত্রিভুজের আর কোন কোণ এখানে আছে কিনা দেখো তো, ABP ত্রিভুজের কোণ দেখো এটা আছে, এই যে এটা। আর ACD ত্রিভুজের ACD কোণ, রাইট? কাজে আমরা এখান থেকে নেব এইটা আর এখান থেকে নেব এইটা। তাহলে ABP ত্রিভুজের দুইটা কোণ, ACD ত্রিভুজের এই যে দুইটা কোণ। তাহলে অবশিষ্ট কোণটা তো ধরা আরো সহজ, আমরা জানি, তাই না? হ্যাঁ, তাহলে এটা লিখি আমরা, BAP কোণ, এই যে BAP কোণ সমান সমান CAD কোণ, আর এদিকে নিব ABP কোণ, এই যে ABP কোণ সমান সমান এখানে নিব ACD কোণ। এখন অতএব অবশিষ্ট কোণ এখানে কোনটা আছে দেখো, এখানে A আর B মাঝখানে গেছে, কখনোই P মাঝখানে যায়, P কে মাঝখানে নিয়ে লিখলেই হবে,
বিপিএ কোণ বা এপিবি কোণ এভাবে লিখতে পারি এপিবি কোণ। এই যে পি কে মাঝখানে নিয়ে রাখলাম। দেখো এবিপি ত্রিভুজের এই দুইটা কোণের একটাতে এ মাঝখানে আছে আর একটাতে বি মাঝখানে আছে, পি মাঝখানে দিয়ে রাখলাম, তাহলে অবশিষ্ট কোণটা পেলাম। ঠিক একইভাবে ওখানে এসিডি ত্রিভুজের দেখো এ আর সি বিন্দু মাঝখানে গিয়ে হয়েছে, সুতরাং ডি বিন্দু মাঝখানে দিয়ে লিখি আমরা এডিসি কোণ, এই অবশিষ্ট কোণ। এখানে লিখবো অবশিষ্ট এ ডি সি কোণ। অবশিষ্ট কথাটা আমি সংক্ষেপে লিখেছি, পুরোটাই লিখবো অবশ্যই। আচ্ছা, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ করি, এটা আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি সদৃশ কোণী। ত্রিভুজ এসিডি সদৃশ কোণী। আর সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। এখন আমরা অনুরূপ বাহু নিয়ে নিই। দেখো এইদিকে লক্ষ্য করো, এই যে এবি বাহুর অনুরূপ বাহু হবে এসি, এবি বাহুর অনুরূপ বাহু হবে এসি। তাহলে আমরা লিখতে পারি এবি বাই এই যে এসি ইকুয়াল টু, এখন এবি আর এসি নিলাম, আর কোনটা নিব? এখানে যদি পিবি নেই তাহলে এখানে হয় সিডি। দেখো এই যে সিডি, এখানে যদি পিবি নেই, পিবি নিতে পারি কিনা দেখি আগে, পিবি নিতে পারি কিনা। পিবি আর অন্য ক্ষেত্রে যদি পিডি নেই তাহলে কিন্তু বিডি আসবে, বিডি আমাদের দরকার, সুতরাং পিবি নিতে হবে। সো আমরা এখান থেকে যদি পিবি নেই তাহলে এখান থেকে আসে ডিসি, তাহলে পিবি বাই ডিসি বা সিডি যাই দেখো এই। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যদি আরেকটা লাইন দেই, আড়াআড়ি গুণ করি, এসি ইনটু পিবি ইকুয়াল টু এবি ইনটু ডিসি, ডিসি বা সিডি যাই হোক। আমরা এখানে ডিসি লিখবো না সিডি লিখবো তা তুমি এই যে প্রমাণের এদিকে যাইও দেখতে পারো। প্রমাণে যদি সিডি লেখা থাকে আমি সিডি লিখি, অসুবিধা কি? তাহলে এখানেও সিডি লিখি। হ্যাঁ, এটা তুমি এইদিকে লক্ষ্য করবা, যেটা প্রমাণ করতে বলবে সেদিকে লক্ষ্য রাখবা। এই গেল আমাদের 1 নং। দেখো এটা আমরা নিলাম এসি ইনটু পিবি ইকুয়াল টু এবি ইনটু সিডি, এটুকু আসলো। এই দুইটা ত্রিভুজ নিয়ে এবিসি ত্রিভুজ না সরি এবিপি ত্রিভুজ নিয়েছিলাম আর নিয়েছিলাম এসিডি ত্রিভুজ। এবার লক্ষ্য করো, আমরা যদি এই এবিসি ত্রিভুজ নেই এবং পিএডি ত্রিভুজ নেই, এবিসি ত্রিভুজের এই যে বিএসি কোণ আছে, রাইট? এবিসি ত্রিভুজের এসিডি কোণ আছে, এই যে এবিসি ত্রিভুজের বিএসি কোণ আছে, এবিসি ত্রিভুজের এসিডি কোণ আছে। তখন দেখো হ্যাঁ পিএডি ত্রিভুজের এই যে পিএডি কোণ আছে এবং পিএডি ত্রিভুজের এডিপি কোণ আছে, রাইট? সুতরাং আমরা কিন্তু এই দুইটা ত্রিভুজ নিতেই পারি, সদৃশ কোণে প্রমাণ করা সহজ। একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা হলো পিএডি ত্রিভুজ। তো আমরা লিখব, আমি এই জায়গাটা এটা মুছানো ঠিক হবে না, কারণ তার ভিতরে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা কোথায় লিখতে পারি? এখানেই লিখি। দেখো ত্রিভুজ এর লিখব আবার কথাটা দিয়ে শুরু করব। আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিএডি এই দুইটা ত্রিভুজে দেখো এই যে এটা আমরা নিতে পারি, এই যে এবিসি ত্রিভুজের বিএসি কোণ সমান পিএডি ত্রিভুজের পিএডি কোণ, আর কোণটা নিতে পারি এই যেটা। তাহলে এই দুটো আমরা আগে নিয়ে নিই। বিএসি কোণ সমান সমান এদিকে আছে পিএডি কোণ, এই যে পিএডি কোণ। অনুরূপভাবে এদিকে দেখো এসিবি কোণ ইকুয়াল টু এডিপি কোণ, এসিবি কোণ ইকুয়াল টু এখানে আছে এডিপি কোণ, এডিপি কোণ। তাহলে এখন অবশিষ্ট আর কি আছে দেখো, অবশিষ্ট এখানে দেখো এবিসি ত্রিভুজের এ আর সি মাঝখানে আছে বি, তাহলে বি কে মাঝখানে দিয়ে লিখি এবিসি কোণ। আর ওদিকে পিএডি ত্রিভুজের এ আর বি মাঝখানে আছে বি মাঝখানে দাঁড়ায়, তাহলে পি মাঝখানে দিয়ে লিখি এ পি বি কোণ। বাস, এটা অবশিষ্ট কথাটা লিখে নেই, অবশিষ্ট এ পি ডি কোণ। বাস, তাহলে যেহেতু এবিসি ত্রিভুজের তিনটা কোণ পিএডি ত্রিভুজের তিনটা কোণের সমান, সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিএডি হ্যাঁ সদৃশ কোণী, এটা আমরা বলতে পারি, তাই না? এখন সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এখন অনুরূপ বাহু সমান করে নিব আমরা। কোন দুইটা বাহু নিতে পারি? দেখো এদিকে কিন্তু পিবি নিয়েছিলাম এর আগে, দেখো এর আগে এক কোণে দেখো পিবি নিয়েছিলাম, তাহলে কিন্তু পিডি লাগবে। তো পিডি আমরা কোথা থেকে পেতে পারি? দেখো তো পিডি কোথা থেকে পেতে পারি? এই যে পি এই যে ডি, তাহলে এখান থেকে যদি পিডি নেই তাহলে এখান থেকে আসে বিসি, তাহলে বিসি বাই পিডি। বাস, তাহলে এই প্রথমটা থেকে নিলাম বিসি আর ওইটা থেকে নিলাম পিডি।
ইকুয়াল টু, দেখো এদিকটা খেয়াল করো, বিসির সাথে কিন্তু এডি ইনটু হিসাবে আছে, তাই না? প্রমাণে আমরা যদি ওই টার্গেটে অগ্রসর হই তাহলে কিন্তু এখানে নিচে এডি যাবে নিঃসন্দেহে বলতে পারি, তবে আর আর গুণ করে বিসি ইনটু এডি হবে, দেখো এটা পাবো আমরা। তাহলে এডি এডি এখান থেকে আমরা খুঁজে নেই, এই যে এডি, তাহলে এডি বাহুর অনুরূপ বাহু হলো এসি, দেখো হ্যাঁ, তাহলে এখানে নেব আমরা এসি। এবার আর আর গুণ করো, দেখো এসি ইনটু পিডি বিসি ইনটু এডি, দেখো বিসি ইনটু এডি, তাহলে আমরা লিখব এসি ইনটু পিডি ইকুয়াল টু বিসি ইনটু এডি। তাহলে এর এই সমীকরণটা আমরা এই জায়গায় লিখি, হ্যাঁ ওখানে বেশি নিচে চলে যাচ্ছে, আমরা এই জায়গায় লিখি, দেখো দ্বিতীয় সমীকরণটা, তাহলে আর আর গুণ করে কি আসতেছে, এসি ইনটু পিডি, এই যে এসি ইনটু পিডি ইকুয়াল টু বিসি ইনটু এডি, এই যে বিসি ইনটু এডি, বাস এটাকে আমি দেখি 2। তাহলে এই হচ্ছে 1 নং সমীকরণ আর এই হচ্ছে 2 নং সমীকরণ। এবার একটা কাজ করি, আমি এই দুইটা মুছিয়ে দেই, এগুলি এখন আর দরকার হবে না। যাও এখন দেখো এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, হ্যাঁ যোগ করে পাই, 1 আর 2 নং সমীকরণ যোগ করি, দেখো 1 নং সমীকরণেও এসি ইনটু পিবি আর 2 নং সমীকরণে এসি ইনটু পিডি, তাহলে এসি কমন নিতে পারি, একবারে কমন নিয়ে লিখি, এসি কমন নিলাম, তাহলে 1 এ এসি কমন নিলে এখান থেকে পিবি, এই যে পিবি যোগ এই যে এখান থেকে পিডি, বাস। আর ওদিকে দেখো 1 নং এর ডান পক্ষে এবি ইনটু সিডি, এই যে এবি ইনটু সিডি প্লাস এটা হচ্ছে বিসি ইনটু এডি, এই যে বিসি ইনটু এডি। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করো এসি এসি থাকলো আর পিবি যোগ পিডি, দেখো পিবি যোগ পিডি সমান কি বিডি, তাহলে এখানে লিখতে পারি আমি বিডি। লক্ষ্য করো কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র চলে আসছে, এই যে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র আসছে। আর ওদিকটায় আমাদের প্রমাণে বিসি ইনটু এডি আগে, এটা আগে আছে, আগে লিখে দেই বিসি ইনটু এডি, আর এটা আছে পরে, এবি ইনটু সিডি আছে পরে, আমরা এটা পরে লিখে দিই এবি ইনটু সিডি, প্রমাণিত। দেখো বিষয়টা খুব অনায়াসে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এখন কথা হলো একটু বড় হলেও প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব সহজ, তাই না? কাজে ভেঙে ভেঙে যদি তুমি করো, স্টেপ বাই স্টেপ যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এটা খুবই সহজ। আর এই প্রক্রিয়াটা যদি তুমি একদম ক্লিয়ার থাকো, ফিগারটা চেঞ্জ করে দিলেও তোমার পক্ষে কিন্তু করা সম্ভব, তাই না? হ্যাঁ, আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এটা সম্পূর্ণরূপে আয়ত্তে নেবে।